নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। রাইস অনলাইন ক্লাস প্রত্যেক দিনই থাকে আপনাদের জন্য, যাতে আপনাদের প্রিপারেশন কমপ্লিট হয়। কারণ ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু কম্পিটিটিভ ফিল্ডের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই কোনোভাবেই কোনো ফাঁকিবাজি বা খামতি রাখা চলবে না, রাখতে দেবে না রাইস এডুকেশন। স্যার সুপ্রিয় সরকার আমাদের সঙ্গে রয়েছেন, রাইস এডুকেশনের টিচার। আজকে এই মুহূর্তে আগামী 1 ঘন্টা আমরা ইংলিশ ক্লাসে থাকব। স্যার ওয়েলকাম। আমরা আজকে ইংলিশ ক্লাসে রয়েছি, এর আগেও কয়েকটা ক্লাস আপনার কাছে আমরা করেছি। স্যার আজকে আমরা পড়াশোনা করব, আগামী 1 ঘন্টা ডিসকাশন চলবে, নানা রকম এমসিকিউ বেস পড়াশোনাও থাকবে। তবে শুরুতে আমরা ক্লাসে চলে যাই। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ রাইস। আজকে এই ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লজ। তোমরা সবাই জানো ভালো মতো ক্লজ কতটা একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা WBCS হোক কি জেনারেল কম্বাইন্ড হোক না কেন, ক্লজের উপর বেস করে বেশ কিছু কোয়েশ্চেন্স এক্সামে কিন্তু আমরা পেয়ে থাকি। যেমন ধরো WBCS প্রিলির দিকে যদি যাই আমি, WBCS প্রিলিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলে একটা টপিক আছে, তোমরা জানো নিশ্চয়ই, যেখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে ট্রান্সফরমেশন হয়ে থাকে। ঠিক আছে, আবার পিএসসির যে এক্সামসগুলো রয়েছে সেখানেও রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেখানেও আমাদের কোনো একটা সেন্টেন্স দিয়ে দিলেও বলা হলো এটাকে কমপ্লেক্সে নাও, এটাকে কম্পাউন্ডে নাও। তো সেই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সেটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ক্লজ। এবং ক্লজ আমাদের ছোটোবেলা থেকে একটা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আমিও নিজেও দেখেছি যখন স্টুডেন্ট লাইফে, যে প্রথম অবস্থায় ক্লজ জিনিসটাকে একটা ভয় ভয় পেতাম, যে ক্লজ ব্যাপারটা কী ব্যাপার। কিন্তু ক্লজ খুব সিম্পল জিনিস। আজ এই ক্লাসটা আমি যেভাবে করব, যেভাবে বোঝানোর চেষ্টা করব, যদি তোমার ক্লাসটা ঠিকভাবে তোমরা ফলো করো, তাহলে ক্লজ নিয়ে কোনো সমস্যার থাকবে না আশা করি আমি। ঠিক আছে, তো এই ক্লাসটাকে একটু সিরিয়াসলি ডিল করব আমরা। তার কারণ হচ্ছে সামনে আমাদের WBCS প্রিলি, তোমরা জানো নিশ্চয়ই, সেখানে কিন্তু ক্লজ রিলেটেড একটা কোয়েশ্চেন্স কিন্তু থাকবেই আশা করা যায়। তার মানে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রিলেটেড কোয়েশ্চেন থাকবে। তো চলো আমরা শুরু করি তাহলে ক্লজ নিয়ে আলোচনা। সবার প্রথমে যেটা আসবো, এই ক্লজ জিনিসটা কি, প্রথমে আমাকে বুঝতে হবে ক্লজ বলতে আমরা কী বুঝি। দেখো ভালো করে বুঝবে তোমরা, ক্লজ হচ্ছে একটা বাক্যাংশ, সেখানে কিছু সংখ্যক শব্দ একের পর এক ইউজ হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা একটু কনফিউজড হয়ে যাই যখন আমরা ফ্রেজের কথাটা শুনি। ফ্রেজও কিন্তু বাক্যাংশ। এবার একটা প্রশ্ন চলে আসছে যে এই ক্লজ আর ফ্রেজের মধ্যে তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়। দেখো ভালো করে, এখানে আমি তোমাদের সুবিধার্থে ডেফিনেশনটা এখানে আমি পুট করেছি। কি বলা হয়েছে এখানে, আ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস কন্টেইনিং আ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। এক্স্যাক্টলি তাই, ক্লজও হলো কিছু গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একাধিক শব্দ সেখানে রয়েছে, কিন্তু যেখানে ম্যান্ডেটরিলি একটা ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে। অন্যদিকে কিন্তু যদি এটা ফ্রেজ হয়, ফ্রেজের মধ্যে কিন্তু ওই ভার্ব থাকতেই হবে, সাবজেক্ট থাকতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। শুধুমাত্র দুটো শব্দকে পাশাপাশি বসালেই বা একের বেশি শব্দকে পাশাপাশি বসালেই সেটাকে আমরা বলতে পারি ফ্রেজ। কিন্তু ক্লজ হতে হলে কি বললাম, ক্লজ হতে হলে বাক্যাংশ তো রয়েছে, অ্যাট দ্য সেম টাইম সেই বাক্যাংশের মধ্যে কী থাকতে হবে, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব অবশ্যই থাকতে হবে। এক্সাম্পল হিসেবে দেখো আমি শেয়ার করেছি তোমাদের সাথে। দেখো বলা হয়েছে শি ইজ হাংরি, আরেকটা এক্সাম্পল আই এম ফিলিং ওয়েল টুডে। এই সেন্টেন্সেসগুলো ভালো করে লক্ষ্য করো। এই সেন্টেন্সেসগুলোর মধ্যে একটাই মাত্র বাক্যাংশ রয়েছে এবং এখানে ভার্বও একটা রয়েছে, সাবজেক্টও রয়েছে। ঠিক আছে, সেই জন্য এটাকে কমপ্লিট সেন্টেন্সও বলতে পারি, আবার অ্যাট দ্য সেম টাইম এটাকে আমি একটা ক্লজও বলতে পারি। কেননা এই পার্টিকুলার পার্ট অফ সেন্টেন্স, যদি এই সেন্টেন্সটাকে আরেকটু আমি লেন্দি করতাম, যদি এখানে আরও কিছু অ্যাড করতাম, তাহলে এই পার্টটাকে আমি একটা ক্লজ বলতেই পারতাম, তাই না? তো তার মানে ক্লজ বলতে আমরা কি বুঝবো, ক্লজ হলো এমন একটি বাক্যাংশ বা গ্রুপ অফ ওয়ার্ডস যাতে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবেই। ঠিক আছে, এইবার দেখো ক্লজের টাইপস রয়েছে বেশ কয়েকটা। ঠিক আছে, নর্মালি ক্লজ 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট। তোমরা জানো নিশ্চয়ই প্রিন্সিপাল ক্লজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলে থাকি। ঠিক আছে, আবার সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলে থাকি, আর লাস্ট ওয়ান রয়েছে কোঅর্ডিনেট ক্লজ। তো সবার প্রথমে আমরা যেটা করব, এই যে 3টে টাইপস তোমাদের বললাম, এই টাইপসগুলোর সম্বন্ধে আমরা ইন ডিটেল নলেজটা নেব। ঠিক আছে, কেননা এগুলোর কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমরা এই ক্লজের যে প্রকারভেদ বা ক্লজটাকে কীভাবে সেন্টেন্সে ইউজ করব, কনস্ট্রাকশন কী হবে, সেটা বুঝতে অসুবিধে হবে। তো চলো এক এক করে শুরু করা যাক। সবার প্রথমে আমরা আসব প্রিন্সিপাল ক্লজে। ভালো করে বুঝবে, আমরা যে কোনো কিছু যখন শিখবো ইংরেজি কেন, যে কোনো সাবজেক্টের তার যে নামকরণ করা হয়,
তার কারণটাকে আমরা দেখব। এটাকে আমরা প্রিন্সিপাল বলছি। প্রিন্সিপাল শব্দটার মানে আমরা সবাই জানি, ঠিক আছে? প্রিন্সিপাল শব্দটার মানে হচ্ছে মুখ্য বা প্রধান বা মেইন, ঠিক আছে? তো এই ক্লজটাকে, এই বাক্যাংশটাকে আমরা মেইন বলছি বা প্রিন্সিপাল বলছি। তার কারণটা কি? এর নামটাই ডিফাইন করছে যে এটা এমন একটা বাক্যাংশ যেটা সেন্টেন্সে একটা প্রধান ভূমিকা পালন করে। দেখো এখানে ডেফিনেশনটা কীভাবে দেওয়া রয়েছে, দ্য ক্লজ হ্যাভিং এ কমপ্লিট সেন্স অ্যান্ড মিনিং অ্যান্ড উইদাউট হুইচ দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স ক্যানট বি কমপ্লিটেড ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ। একদম তাই, এটা এমন একটা ক্লজ যেই ক্লজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিসের? সেটা হচ্ছে সেন্টেন্সের সেন্সটাকে বা মিনিংটাকে কমপ্লিট করার, এবং এই ক্লজটাকে বাদ দিলে সেই সেন্স বা মিনিংটা কিন্তু একদমই আসবে না। কিভাবে জিনিসটা ভালো করে লক্ষ্য করো, তোমাদের সামনে একটা এক্সাম্পল রয়েছে। এক্সাম্পলটা কি বলছে দেখো, বলছে উই নো দ্যাট রবি ইজ আ গুড বয়। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, এই যে সেন্টেন্সটা রয়েছে, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় এই সেন্টেন্সটাতে কটা বাক্যাংশ বা কটা ভাগ রয়েছে, ভালো করে লক্ষ্য করো, দুটো ভাগ রয়েছে সেন্টেন্সটাতে। ঠিক আছে, কী কী? একটা হচ্ছে উই নো, আরেকটা হচ্ছে দ্যাট রবি ইজ এ গুড বয়। ঠিক আছে, এই দুটো পার্টকে কম্বাইন করে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়েছে, উই নো দ্যাট রবি ইজ এ গুড বয়। তাহলে এই যে দুটো ভাগ আমি পেলাম, একটু ভালো করে লক্ষ্য করো, এই দুটো পার্টসের মধ্যেই কিন্তু প্রথম পার্টটায় উই নো সাবজেক্ট আছে এখানে, নিশ্চয়ই আছে। উই হচ্ছে সাবজেক্ট, ভার্ব আছে কি এখানে? হ্যাঁ, ভার্বও আছে, নো হচ্ছে ভার্ব। তাহলে এই যে প্রথম পার্টটা রয়েছে উই নো, এটাকে আমরা একটা ক্লজ বলতেই পারি। তার কারণ একটু আগেই ক্লাসের শুরুতেই তোমাদের আমি বলেছিলাম ক্লজ হচ্ছে এমন একটি বাক্যাংশ যাতে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। তাহলে এইখানে উই নো নামক যে পার্টটা পেলাম, সেই পার্টে সাবজেক্ট আছে, অ্যাট দ্য সেম টাইম ভার্বও আছে, দ্যাটস ওয়াই এটা আমার একটা ক্লজ। সেকেন্ড পার্টটাতে এসো এবার। সেকেন্ড পার্টটাতে কী বলেছে? দ্যাট রবি ইজ আ গুড বয়। এই পার্টটাতে সাবজেক্ট আছে কি কোনো? নিশ্চয়ই আছে। সাবজেক্টকে রবি হচ্ছে সাবজেক্ট, ভার্ব আছে, হ্যাঁ ভার্বও রয়েছে। ভালো করে দেখো, ভার্ব হচ্ছে ইজ, তার মানে এই পার্টটার মধ্যেও সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, সেই জন্য এটাকেও আমরা বলতে পারি একটা ক্লজ। তাহলে দুটো ক্লজ পেলাম এই সেন্টেন্সটাতে। এইবার যেটা দেখবো আমরা, ধরো এইখানে উই নো প্রথম যে ক্লজটা, এই ক্লজটাকে যদি আমি বাদ দিয়ে দিই, যদি সেন্টেন্সটাকে আমি শুধু এইটুকুনি পড়ি, দ্যাট রবি ইজ এ গুড বয়, ডাজ ইট মেক এনি সেন্স? নো, ইট ডাজন্ট। কেন? তার কারণটা হচ্ছে, শুধু তুমি যদি বলো দ্যাট রবি ইজ এ গুড বয়, তাহলে এই পার্টটা একদম ইনকমপ্লিট হয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত উই নো নামক ক্লজটাকে তুমি অ্যাড করছো। তাহলে আমরা বলতে পারি যে উই নো নামক যে ক্লজটা রয়েছে, এটা হচ্ছে সেন্টেন্সের একটা ইন্টিগ্রাল পার্ট। এই পার্টটাকে ছাড়া সেন্টেন্সটাই হতে পারে না, কেননা সেন্টেন্সের যে পুরো সেন্স, সেই সেন্সটাকে কমপ্লিট করার জন্য এই উই নো নামক ক্লজটা খুব প্রয়োজন। সেই জন্য এই ক্লজটাকে নির্দ্বিধায় আমি বলতে পারি এটা প্রিন্সিপাল ক্লজ বা একটি মুখ্য বাক্যাংশ। অ্যাট দ্য সেম টাইম এই ক্লজগুলোকে বা এই প্রিন্সিপাল ক্লজকে আমি একটু আগেই বললাম, আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন বাক্যাংশ। কেন? তার কারণ হচ্ছে এর পরের পার্টটা এই প্রিন্সিপাল ক্লজটা ছাড়া কিছুতে ইউজ হতে পারছিল না, কিন্তু উই নো নামক যে পার্টটা বা বাক্যাংশটা রয়েছে, সেটা কিন্তু পরের বাক্যাংশটা ছাড়াও ইউজ হতে পারে। তুমি আগে পিছে কিছু না বলে তুমি বলতেই পারো উই নো, একদম তাই, একদম কমপ্লিট সেন্স আসছে। ঠিক আছে, তো সেই জন্য এই উই নো নামক বাক্যাংশটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ বলতে কি বুঝি, সেই কনসেপ্টটা আশা করি আমি ক্লিয়ার করাতে পারলাম তোমাদের। ঠিক আছে, চলো এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, নাও সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট মানেটা দেখেই বুঝতে পারছি জিনিসটা কীরকম। দেখো, সাবঅর্ডিনেট মানে কি? অধীনস্থ। ডিপেন্ডেন্ট মানেও তাই একই রকম মানে। তার মানে এই ক্লজটা হলো এমন একটা ক্লজ যেটা কারো অধীনে থাকে। কার অধীনে থাকে? অবভিয়াসলি প্রিন্সিপাল ক্লজের অধীনে থাকে। তাহলে কোন ক্লজগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো? দেখো ডেফিনেশনটা কি দেওয়া হয়েছে এখানে, বলা হয়েছে আ সাবঅর্ডিনেট ক্লজ is a clause that cannot stand alone as a complete sentence because it does not express a complete thought without principal clause. একদম তাই, বলছে এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এমন একটি বাক্যাংশ যেটা নিজে নিজে একা বসে সেন্টেন্সের কমপ্লিট সেন্সটাকে এক্সপ্রেস করতে পারে না যদি না তার সাথে প্রিন্সিপাল ক্লজটা থাকে। তার মানে সাবঅর্ডিনেট ক্লজকে তার নিজের মানে বা সেন্টেন্সের মানে এক্সপ্রেস করতে হলে প্রিন্সিপাল ক্লজের হেল্প নিতেই হবে। কীরকম? এখানেও দেখো সেম এক্সাম্পল আমি ইউজ করেছি তোমাদের বোঝার জন্য। ঠিক আছে, এখানেও একই সেন্টেন্স, উই নো দ্যাট রবি ইজ এ গুড বয়। একটু আগে আমরা দেখেছিলাম উই নো ছিল হচ্ছে আমার
প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। আর পরের পার্টটা আমি একটু আগে দেখেছিলাম, আমি যদি প্রিন্সিপাল ক্লজের হেল্প না নিচ্ছি পরের পার্টটা কিন্তু কোনো সেন্স থাকছে না। আমি যদি শুধু বলি দ্যাট রবি ইজ এ গুড বয়, এটা একা একা তো বসতে পারে না। তার মানে এই দ্যাট রবি ইজ এ গুড বয় এই বাক্যাংশ বা এই ক্লজটাকে ইউজ করতে হলে তোমায় কী করতে হবে, আমাদের অবশ্যই উই নো নামক প্রিন্সিপাল ক্লজটাকে ইউজ করতেই হবে, তাছাড়া সেন্টেন্সটা একদম ইনকমপ্লিট। তাহলে আমি বলতে পারি, এই যে এখানে দেখো আন্ডারলাইন করে দিয়েছি আমি, দ্যাট রবি ইজ এ গুড বয়, এই যে ক্লজটা রয়েছে এই ক্লজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন নয়। কেন স্বাধীন নয়? কেননা প্রিন্সিপাল ক্লজের অধীনেই রয়েছে। প্রিন্সিপাল ক্লজ যদি ইউজ না করো তাহলে এই ক্লজটার কোনো সেন্স আসছে না, সেন্টেন্সও তৈরি করতে পারছে না একা একা। সেই জন্য দ্যাট রবি ইজ এ গুড বয় এটা হলো আমার সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। তাহলে ভালো করে বুঝবে প্রিন্সিপাল ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। প্রিন্সিপাল ক্লজ হলো এমন একটা ক্লজ যেই ক্লজ নিজে নিজে সেন্টেন্সের মানেটা এক্সপ্রেস করতে পারে এবং তার নিজের মানে এক্সপ্রেস করার জন্য অন্য কোনো ক্লজের বা অন্য কোনো বাক্যাংশ বা ওয়ার্ডের হেল্পের দরকার হয় না। বাট অন দি আদার হ্যান্ড আমরা কি দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেট ক্লজ হলো এমন একটি ক্লজ যার নিজের মানে এক্সপ্রেস করার জন্য কি করতে হবে, অবশ্যই প্রিন্সিপাল ক্লজের হেল্প নিতে হবে। আশা করি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। এবার আমরা আসবো কোঅর্ডিনেট ক্লজ। আমরা নর্মালি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এই দুটো বুঝিয়ে আমরা ছেড়ে দিই, অনেক সময় স্কুল লাইফেও দেখেছি হয়তো আমরা, কিন্তু কোঅর্ডিনেট ক্লজটা খুব ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেট ক্লজটা একটু ভালো করে বুঝবে, এটাও কিন্তু আরও একটা প্রিন্সিপাল ক্লজ, আরও একটা স্বাধীন বাক্যাংশ, কিন্তু সেই বাক্যাংশটা যখন একটা প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত হচ্ছে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা। কোঅর্ডিনেটিং কনজাংশনস কোনগুলো, যেমন অ্যান্ড, বাট, অর, নর, এই সকল কনজাংশনের দ্বারা, তখন আমরা সেই ক্লজটাকে বলতে পারি আমরা কোঅর্ডিনেট ক্লজ। ব্যাপারটা কীরকম, ডেফিনেশনটাও তোমার সামনে আমি পুট করেছি, ভালো করে দেখো তোমরা। অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট ইজ কানেক্টেড টু অ্যানাদার ক্লজ, বি ইট প্রিন্সিপাল অর সাবঅর্ডিনেট ক্লজ, যাই হোক না কেন, প্রিন্সিপালও হতে পারে, সাবঅর্ডিনেট হতে পারে, অফেন উইথ আ কনজাংশন such as and, but, or is called coordinate clause। তো যেটা আমি তোমাদের এইমাত্র বললাম সিম্পল সেটাই বলা হয়েছে এখানে। যখন আমরা দেখব কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সে কি হয়েছে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশনস, যেমন ধরো অ্যান্ড, বাট, অর, এগুলো দ্বারা প্রিন্সিপাল ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত হয়েছে, তখন সেই ক্লজটাকে বা সেই পার্টটাকে, সেই ইন্ডিপেন্ডেন্ট পার্টটাকে আমরা বলতে পারি কোঅর্ডিনেট ক্লজ। কীভাবে? এক্সাম্পল দেখো, প্রথম যে এক্সাম্পলটা ছিল সেটাকে আমি একটু মডিফাই করেছি এখানে। কীরকমভাবে দেখো, বলা হয়েছে উই নো অ্যান্ড উই বিলিভ দ্যাট রবি ইজ এ গুড বয়। এখানে দেখো উই বিলিভ, ঠিক আছে, এটাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়েছে। কেন? ভালো করে দেখবে, আমরা আগের এক্সাম্পলটাতে কী পেয়েছিলাম, উই নো দ্যাট রবি ইজ এ গুড বয়, তাই তো? ওখানে আমি তোমাদের বলেছিলাম উই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর দ্যাট রবি ইজ এ গুড বয় এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এইখানে আমি আরও একটি বাক্যাংশ নিয়ে এলাম বাইরে থেকে। কি বাক্যাংশটা? উই বিলিভ। দেখো এটাকেও আমরা বাক্যাংশ বা এটাকেও আমরা ক্লজ বলবো, কেননা আমরা জানি, অলরেডি জেনে ফেলেছি যে সাবজেক্ট এবং ভার্ব দুটোই থাকলে তখন সেই বাক্যাংশটাকে আমরা ক্লজ বলতে পারি। তো এইখানে দেখো সাবজেক্ট রয়েছে, অ্যাট দ্য সেম টাইম এখানে ভার্বও রয়েছে, সেই জন্য এটাকে আমরা ক্লজ বলবো। এবং এই যে ক্লজটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ, ঠিক আছে। কেননা উই বিলিভ তুমি বলতেই পারো, সেটা বলার জন্য অন্য কোনো বাক্যাংশের হেল্পের দরকার কিন্তু হয় না। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমি ইউজ করলাম, দেখো এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমি কার সাথে যুক্ত করেছি? ভালো করে লক্ষ্য করো তোমরা, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা উই নো নামক প্রিন্সিপাল ক্লজটার সাথে যুক্ত হয়েছে। কিসের দ্বারা? অ্যান্ড নামক কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা। তো সেই জন্য এই উই বিলিভ যে বাক্যাংশটা আমরা পেলাম, সেই বাক্যাংশটাকে আমরা বলতে পারি কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি আরেকবার রিপিট করছি ব্যাপারটা, কোঅর্ডিনেট ক্লজ হলো সেই সকল ক্লজগুলো, যে সকল ক্লজ অ্যান্ড, বাট, অর এরকম কিছু কোঅর্ডিনেট কনজাংশনের দ্বারা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়, ঠিক আছে, সেগুলিকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো, ঠিক আছে। তাহলে দেখো এই তিনটে যে ক্লজ পেলাম আমরা, একটা প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেট, এই তিনটের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হলো। এই কনসেপ্টই আমাকে হেল্প করবে একটু পরে যে আমি সিম্পল সেন্টেন্স কোনটাকে করব, কমপ্লেক্স কোনটাকে করব, কম্পাউন্ড কোনটাকে করব এবং কিভাবে করব,
সেই কনসেপ্টটা বিল্ড করার জন্য এই তিনটের কনসেপ্ট আমার খুবই দরকার। আশা করি যেটুকুনি বললাম তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবার যেটাতে আসবো সেটা হচ্ছে এই যে তিনটে ক্লজ আমরা পেলাম, এই তিনটে ক্লজের মধ্যে দেখো প্রিন্সিপাল ক্লজের কিন্তু কোনো ভাগ হয় না, ঠিক আছে। কোঅর্ডিনেট ক্লজেরও কোনো ভাগ হয় না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ হয়ে থাকে। 3 রকমের সাবঅর্ডিনেট ক্লজ আমরা পেয়ে থাকি। তো এই 3 রকম সাবঅর্ডিনেট ক্লজকে আমরা একটু দেখব এবং এদের সম্বন্ধে আইডিয়াটা নেব, কেননা এই সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে যখন কোনো সেন্টেন্স তৈরি করব আমাদের হাতে তাহলে তিনটে অপশানস থাকবে, আমি 3 রকমভাবে সেই সেন্টেন্সটাকে তৈরি করতে পারবো। তো চলো আমরা দেখে নিই সাবঅর্ডিনেট ক্লজের ভাগগুলো। কী কী ভাগ রয়েছে? খুবই চেনা পরিচিত নামগুলো তোমাদের সবাই শুনেছো। একটা হচ্ছে নমিনাল ক্লজ বা নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটে ক্লজকেই আমরা শিখবো, এদের সম্বন্ধে আইডিয়াটা নেব। তার কারণ হচ্ছে যখনই আমরা ওই প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কোনো একটা সেন্টেন্স তৈরি করব, তখন কিন্তু এই তিনটে বা এই 3 রকমের ক্লজের অপশানটা আমার কাছে রয়েছে। এই 3 রকম ক্লজ দিয়ে আমি সেন্টেন্সটাকে তৈরি করতে পারবো, ঠিক আছে। তো চলো সবার প্রথমে যেটাতে আসবো সেটা হচ্ছে নমিনাল বা নাউন ক্লজ। নামটা শুনেই মনে হচ্ছে এই ক্লজটাকে আমি নাউন ক্লজ বলছি বা নমিনাল ক্লজ বলছি। তার কারণটা কি ভালো করে লক্ষ্য করো, ডেফিনেশনটা কি দেওয়া হয়েছে। When a subordinate clause functions as a noun, it is called নাউন অর নমিনাল ক্লজ। যখন সাবঅর্ডিনেট ক্লজটা নাউনের মতো কাজ করে, কীরকমভাবে সেটা ভালো করে লক্ষ্য করো। এখানে একটা সেন্টেন্স পুট করেছি আমি, দে সেইড দ্যাট দে উড গো দেয়ার। এখানে পরিষ্কার বুঝতে পারছো দে সেইড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর দ্যাট দে উড গো দেয়ার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এবার আমরা জানি সবাই যে সেন্টেন্সের ভার্বকে আমরা যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি আমরা আনসারে যেটা পাই সেটা হচ্ছে অবজেক্ট। তো এখানে যদি তুমি সেটকে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করো, হোয়াট ডিড দে সে, আনসারে কি পাচ্ছ, দ্যাট দে উড গো দেয়ার। তো তার মানে এই দ্যাট দে উড গো দেয়ার এই পুরো সাবঅর্ডিনেট ক্লজটা এখানে কিসের মতো কাজ করছে, এখানে অবজেক্টের মতো কাজ করছে। আর অবজেক্ট মানেই হচ্ছে নাউন, তাই তো, সেই জন্য এটাকে আমরা নাউন ক্লজ বলতে পারি। ক্লিয়ার হয়েছে? ওকে, বেশ, আমরা নেক্সট পয়েন্টে থাকবো স্যার, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ইংলিশ ক্লাসে, সঙ্গে থাকুন।